মঞ্চে বরিষ্ঠ আমাদের পলিটব্যুরো প্রাক্তন সদস্য বৃন্দা কারাত, আমাদের পার্টির প্রাক্তন কেন্দ্রীয় কমিটির সদস্য এবং এই জেলা প্রাক্তন সম্পাদক কমরেড গৌতম দা, আমাদের নেতৃবৃন্দ, গুরুজনেরা, আমাদের সমর্থক, দরদি, বন্ধু, ভাই বোনেরা, মায়েরা, সামনে যারা ভলেন্টিয়ার আছে তারা বসে যাক, তাহলে পেছনে যারা আছে তারা দেখতে পাবে। এই তো এই জন্য বড় স্ক্রিন লাগানো হয়েছে, যারা দূর থেকে যারা আছে তারাও দেখতে পাবে। যারা ঘরে বসে আছে, দূর দূরান্তে আছে, গোটা রাজ্যে আছে, তারা সিপিআইএম ডিজিটালের মারফত ফেসবুকে, ইউটিউবে দেখতে পাবে। আসলে আমাদের কথা আমাদেরই বলতে হবে, আমাদের কথা আমাদেরই নিয়ে যেতে হবে। আর আমাদের কথা কি? যেটা মানুষের কথা, খেটে খাওয়া মানুষের, লুটে খাওয়ার বিরুদ্ধে খেটে খাওয়ার মানুষের লড়াই। আমাদের একটা ভুল হয়ে গেছে, আমরা বলছি বাংলা বাঁচাও যাত্রা এটা সমাপ্তি সমাবেশ। আসলে আমরা 29শে নভেম্বর থেকে এই যে আজকে 17ই ডিসেম্বর কোচবিহার থেকে কামারহাটি, তুফানগঞ্জ থেকে, এরা তো বাংলার রাজনীতিতে একটা নতুন তুফান তোলার জন্য, একটা আবহাওয়া গড়ে তোলার জন্য, মানুষের কাছে আমাদের বার্তা নিয়ে যাওয়ার জন্য, এবং বিভিন্ন অংশের মানুষ আপনারা শুনলেন, উত্তর থেকে দক্ষিণ, ভুক্তভোগী মানুষ, বেকার ছেলে মেয়ে, শিক্ষা থেকে বঞ্চিত আমাদের অল্প বয়সীরা, আমাদের কৃষক যারা ফসলের দাম পায় না, আমাদের ক্ষেত মজুর যারা মজুরি পায় না, 100 দিনের কাজ নেই গত কয়েক বছর ধরে, যারা পরিযায়ী হয় তাদের পরিবাররা, যারা পরিযায়ী শ্রমিক, যারা বানভাসী লোক, যারা প্রতিদিন গঙ্গা ভাঙনের, পদ্মা ভাঙনের, ফুলাহারে ভাঙনের শিকার, যারা তাঁতি, যারা জেলে, যারা কামার কুমোর, যারা হস্তশিল্পী, যারা যে মহিলারা মাইক্রো ফাইন্যান্সের জালে জর্জরিত, জুট মিলের শ্রমিক, যাদের যা নিয়ম অনুযায়ী পাওনা যা পাচ্ছে না, তারা বন্ধ কারখানার শ্রমিক, চা বাগান থেকে ফলের বাগান, সবজি বাগান যারা করে, তাদের দাবি দেওয়া সম্পর্কে আমরা ওয়াকিবহাল হলাম। এই বাংলা বাঁচাও যাত্রা আমরা কোন সিপিআইএম এর বার্তা মানুষের কাছে নিয়ে যাইনি। আগামী দিনের লড়াইকে তীব্রতর করার জন্য সিপিআইএম এ রাজ্যে, এদেশে কোন বার্তা দেবে সেটা জানার জন্য আমাদের শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। আমরা সব জায়গায় পৌঁছতে পারিনি। অনেকে বলছেন এখানে গেলেন, অন্যত্র গেলেন না কেন? আসলে এই সময় যখন আমাদের যাত্রা চলছিল, যাত্রার আগে আপনারা এখানে যেরকম 10 দিন ধরে বাংলা বাঁচাও যাত্রা করেছেন জেলার বিভিন্ন প্রান্তে, পুরুলিয়ায়, বাঁকুড়ায়, ঝাড়গ্রামে, পশ্চিম মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে, একইভাবে 2 বর্ধমানে এই বাংলা বাঁচাও যাত্রা চলছে। হাওড়া জেলা পদযাত্রা করে এসে যুক্ত হয়েছে। যখন গঙ্গা পার হচ্ছিল, মশাল মিছিল নিয়ে এই জেলায় যখন প্রবেশ করছিল, আসলে এটা একটা লড়াই। হিন্দিতে আমরা একটা স্লোগান দিতাম, अभी तो ये अंगड़ाई है, आगे और लड़ाई है। এখন তো শুধু আমরা আর মোড়া ভেঙেছি, এখনো মমতা ব্যানার্জি যে মোড়ায় বসে আছে সেই মোড়াটা ভাঙেনি, সেটাও ভাঙতে হবে।
আমাদের গত কয়েক বছর ধরে বলা হয়েছিল এত ধর্ষণ, খুন, অত্যাচার, নির্যাতন, এত অন্যায়, এত তোলাবাজি, এত কাটমানি, এত দুর্নীতি, কাজের অভাব, তাহলে কি হবে? বললো সিপিআইএম একটু দুর্বল হয়ে গেছে, লাল ঝান্ডাতে একটু দুর্বল হয়ে গেছে, ৫৯কে সাহেস্তা করার জন্য ৫৬কে আনতে হবে। আমরা বলেছিলাম যাহা ৫২ তাহা ৫৩। আজকে বাংলার মানুষ বুঝতে পারছে এই পাশে অভয়াকাণ্ডে আমরা দেখলাম কলকাতা পুলিশ যা বলছে, কেন্দ্রের পুলিশও তাই বলছে। আমরা দেখলাম দুর্নীতিগ্রস্ত মন্ত্রীরা, দুর্নীতিগ্রস্ত এমপিরা, শিক্ষক নিয়োগে দুর্নীতি হোক, সারদা কাণ্ডে হোক, চিটফান্ডে হোক, নারদা কাণ্ডে হোক, প্রতিদিন এই যে দুর্নীতি তন্ত্র আছে তাতে যারা যুক্ত আছেন, যাদের খাট থেকে, খাটের নিচে থেকে টাকা পাওয়া যাচ্ছে, বান্ধবীদের ফ্ল্যাট থেকে পাওয়া যাচ্ছে, ৭ খুন মাস, হয় দিদি হতে হবে না মোদি হতে হবে। আর কেউ তো উভয়ের আছে, দিনে তৃণমূল, রাতে বিজেপি। আমরা যখন বলছি কাজের কথা, আমরা যখন বলছি শিক্ষার কথা, আমরা যখন বলছি কারখানার কথা, আমরা যখন বলছি ফসলের দামের কথা, আমরা যখন বলছি আবাস যোজনায় ঘর কেন সম্পূর্ণ হবে না, যাদের মাথায় ছাদ নেই তারা কেন আবাস যোজনার টাকা পাবে না, কেন তাকে তৃণমূলের পঞ্চায়েত পৌরসভাকে কাটমানি দিতে হবে, স্কুল মাদ্রাসায় কেন শিক্ষক থাকবে না, সুস্থভাবে কেন শিক্ষক নিয়োগ হবে না, কেন পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনা যাবে না, কেন একটা খেলার মাঠে একটা অনুষ্ঠানকে নিয়েও কালো বাজারিদের কালো টাকার দৌড় হবে আর মেসিকে মাঠ ছেড়ে পালাতে হবে। আমরা চাই এমন বাংলা যেখানে মাঠ থেকে মেসি বেরোবে না, কিন্তু কৃষি বেরোবে, তার ব্যবস্থা আমাদের করতে হবে। আমি এই যে টুপিটা পড়েছি, আপনারা এই উত্তর ২৪ পরগনার মানুষ, বাংলা মানুষ ভালো জানেন, এটা আমাদের প্রয়াত নেতা কমরেড সুভাষ চক্রবর্তীর শ্রদ্ধার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি সেটির প্রতি। কারণ সল্ট লেক স্টেডিয়াম, যেটা যুব ভারতী ক্রীড়াঙ্গন, মমতা ব্যানার্জি আগে স্বামী বিবেকানন্দ জুড়েছেন, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে, কোঅপারেটিভ নির্বাচনে, বিধানসভা নির্বাচনে, লোকসভা নির্বাচনে এই তৃণমূল ডিজে বাজিয়ে বলে খেলা হবে। আর যে মাঠে খেলা হবে বলেছিল সেখানে শুধু তৃণমূলের নেতাদের আর কালো টাকার মালিকদের আর মমতা ব্যানার্জির বংশের লোকেদের সেলফি হবে। আসলে মাঠে যাতে খেলা ফিরুক, খেলোয়াড়দের যাতে হয় মাঠ, ক্রীড়া সংগঠনগুলো সব বেদখল হয়েছে। আজকে কোন জাতীয় আন্তর্জাতিক মানের খেলায় বাংলার নাম উঠে আসে না। এই যে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, বাংলা ভাষায় কথা বলে বলে উড়িষ্যা থেকে, আসাম থেকে, হরিয়ানা, উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান আক্রমণ হচ্ছে। ভারতীয় জনতা পার্টি, বিজেপি, তারা যে রাষ্ট্রের কল্পনা করেছিল, তারা যে ধর্মীয় উন্মাদনা তৈরি করে, ধর্মীয় ভাবনা উস্কে দিয়ে হিংসা তার চাষ করতে চেয়েছে, ঘৃণার চাষ করতে চেয়েছে, অসহিষ্ণুতার চাষ করতে চেয়েছে, আমরা তার পরিণতি দেখলাম। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চিকেন প্যাটিস বিক্রি করছিল কেন, তার উপর আক্রমণ। আমাদের এই বাংলা কি আমরা কখনো কল্পনা করেছিলাম? আচ্ছা, যখন কেএফসি চিকেন বিক্রি করে তখন ওদের অসুবিধা হয় না, কিন্তু শেখ রেজাউল যখন চিকেন প্যাটিস বিক্রি করে তখন ওদের অসুবিধা হয়। বোঝা যাচ্ছে আসলে এই যে কর্পোরেট কমিউনাল নেক্সাস, যেখানে মাল্টিন্যাশনাল কোম্পানি কি কোল্ড ড্রিঙ্কস বিক্রি করছে সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই, কিন্তু করোনার সময় থেকে আমরা বলেছি, দেখেছি, এর দোকান থেকে ফল কিনবেন না, इसके दुकान से सामान नहीं खरीदना, वो इस मोहल्ले में नहीं बैठेगा, वो वहां दुकान नहीं देगा। খেতে খাওয়া মানুষের রুটি রুজির উপর আক্রমণ করছে। তো যারা লুটে খেয়েছে তাদের লুট বন্ধ করেনি, করতে পারে না। একটা দুর্নীতিগ্রস্ত দল আর একটা দুর্নীতিগ্রস্ত দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। আমরা এই জন্যই বলেছিলাম, নবান্নকে সায়স্তা করতে হলে কোনো ৫৬ লাগবে না,
কোনো 356 লাগবে না, রাজভবনে বসা কেন্দ্রের কোনো দালাল কেন্দ্র হবে না। বাংলাকে বাঁচাতে হলে বাংলার মানুষকে জাগাতে হবে, বাংলার মানুষকে একত্রিত হতে হবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পশ্চিমাঞ্চলের মানুষ, রাজবংশী, আদিবাসী, তপশিলি, মতুয়া, মুসলমান, হিন্দু, নেপালি ভাষী, কুর্মী, সাঁওতাল, এসব নানান লোককে নিয়ে আমাদের বাংলা। ওরা ধর্মের নামে, জাতপাতের নামে, ভাষার নামে, উত্তর দক্ষিণের নামে, মন্দির মসজিদের নামে প্রতিদিন মানুষকে ভাগ করছে। সেই ইংরেজের সময় থেকে আমরা শুনে এসেছিলাম ভাগ করো আর রাজ করো। আজকে 26-এর নির্বাচন সামনে, আমরা আমাদের রাজ্য সম্মেলন থেকে সিদ্ধান্ত করেছিলাম যে 26-এর প্রস্তুতি আমরা 26শে ফেব্রুয়ারি থেকে নেব। কারণ একটা বড় লড়াই, এটা শুধুমাত্র কে এমএলএ কে এমপি হবে তা নয়। আমাদের গোটা বিশ্বের দরবারে বাংলার মানুষ হিসেবে আমাদের যে গর্বিত চেহারা ছিল, মাথা উঁচু করে ইন ফ্রন্ট অফ দ্য কমিটি অফ নেশন, আমরা বিভিন্ন জাতির সামনে বলতাম আমরা রবীন্দ্রনাথ, নজরুল, রামমোহন, বিদ্যাসাগর, নবজাগরণ, বিবেকানন্দ, নেতাজি, তাদের উত্তরসূরি। মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, প্রতিক্রিয়া শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি, আরএসএস চাষ করেছে। যেমন গাঁজার চাষ হয় না, সেই রকম মমতা ব্যানার্জি তৃণমূলের চাষ করেছে এখানে। তখন সব শেয়ালের এক লাভ হয়েছিল, বলেছিল লাল হটাও দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। তাই দেশকে যদি বাঁচাতে হয় তাহলে লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, লাল ঝান্ডা শক্তিকে আরো দৃঢ় হতে হবে। সে শক্তি কারা? শুধু আমরা এরা যারা মঞ্চে বসে আছি, যারা বক্তৃতা করছি, শুধু আপনারা যারা মিছিলে হেঁটেছেন, শুধু আপনারা যারা দুপাশে দাঁড়িয়ে আমাদের অভিনন্দন জানিয়েছেন গোটা রাস্তা জুড়ে, আরো অনেক অনেক মানুষ যারা এই লুটে খাওয়ার, এই লুটতন্ত্র থেকে স্থিতি বিরক্ত, তারা মুক্তির পথ খুঁজছে। আর প্রতিদিন তাদের মাথার মধ্যে এই হিংসা, এই বিভাজন ঢোকানো হচ্ছে। এটাই বিভাজনের রাজনীতি। এই বাংলা লড়েছে তেভাগায় কৃষক, লড়াই করেছে যোদ্ধার জমিদারের বিরুদ্ধে। এই বাংলা লড়াই করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। এই সব বাংলা লড়াই করেছে আধা ফাঁসিবাদের সন্ত্রাসের বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। আমাদের লড়াই হয়েছে মহিলাদের আত্মসম্মানের জন্য, সমান অধিকারের জন্য। আমাদের লড়াই হয়েছে শিক্ষার প্রসারের জন্য। আমাদের লড়াই হয়েছে জিনিসপত্রের দামের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে। আমাদের লড়াই হয়েছে নতুন নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য, শিক্ষার দাবিতে, স্বাস্থ্যের দাবিতে। আমরা এই বাংলা কখনো হিন্দু মুসলমানের বিরুদ্ধে লড়বে, মুসলমান হিন্দুর বিরুদ্ধে লড়বে, এটা চাইনি। এটা কখনো হয়নি। দেশ ভাগের শিকার হয়েছে আমরা। আজও প্রতিদিন সেই দেশ ভাগের দগদগে ঘাকে উস্কে দেওয়া হচ্ছে। এই এসআইয়ের সময় আমরা দেখলাম, এর আগেও তো ভোট হয়েছে, এর আগেও তো ভোটার লিস্ট হয়েছে, সুজন বলেছেন। কিন্তু দাঁড়িয়ে এসআইআর করার সময় ইলেকশন কমিশন থেকে শুরু করে বিজেপি, তৃণমূল, মিডিয়া এমন করলো রোহিঙ্গা, জেহাদি, মতুয়া, বাংলাদেশি, বিদেশি। আমরা বললাম মৃত মানুষের ভোটার তালিকা থেকে নাম বার করতে হবে। ইলেকশন কমিশন সমস্ত মৃত মানুষের নাম তার পান ছেপে বিলি করে দিল। আমরা সহায়তা কেন্দ্র করলাম। আজকে সিপিআইএম মানে শুধু এটা চলবে না এটা বলা না। আমরা বললাম আমরা এসআইয়ের বিরুদ্ধে প্রয়োজন নেই, হাজার হাজার কোটি টাকা খরচ করে এই যজ্ঞের দরকার ছিল না। নাগরিকতা খোঁজার কাজ নয় ইলেকশন কমিশনের। তার সঙ্গে সঙ্গে আমরা এটাও বললাম যে আমাদের প্রস্তুত হতে হবে। একেবারে বুথ পর্যন্ত হাজার হাজার কমরেড, নতুন তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা এলো যে আমাদের ভোটাধিকার আমাদের রক্ষা করতে হবে। কেউ বুথে বোমা মেরে, নকল পোলিং এজেন্ট দিয়ে, কেউ পুলিশকে ব্যবহার করে, জাল জোট চুরি করে আমাদের ভোটের অধিকার কেড়ে নেয়। কেন কাজ? আর এই ভোট এসআইআর এর নাম করে আসলে আমাদের এই ভোটাধিকারটা কেড়ে নিতে চেয়েছিল। আমাদের যে প্রাপ্তবয়স্কদের সবার ভোটের অধিকার আছে,
এইটা দক্ষিণপন্থীরা কখনোই চায়নি। মহিলাদের ভোটাধিকার দিতে চায়নি। 18 বছরের ভোটাধিকার আমরা চালু করেছিলাম, বামপন্থীরা দেশের মধ্যে প্রথম। 21 বছরে ভোট হতো। পঞ্চায়েত পৌরসভায় পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার প্রথমে করে, তারপরে গোটা দেশে আইন করে বিধানসভায় এবং লোকসভায় 18 বছরের ভোটাধিকার হয়। আমরা প্রথম মহিলাদের সংরক্ষণ করেছিলাম 1/3 পঞ্চায়েতের মধ্যে, পুরসভার মধ্যে। তারপরে গোটা দেশে হয়েছে। বামপন্থীরা শক্তিশালী মানে পার্লামেন্টে লড়াই হতো যে মহিলাদের আসন 33% সংরক্ষণ করতে হবে বিধানসভা এবং লোকসভায়। আমরা বলতাম মহিলা সশক্তিকরণ, এম্পাওয়ারমেন্ট। আর এখন মহিলা এসে বলতে হয় নির্যাতন বন্ধ করতে হবে, নির্যাতিতকে অধিকার দিতে হবে, তার নির্যাতিত যারা হয়েছে তার অপরাধীদের শাস্তি দিতে হবে, বিচার চাই। এই জন্য জাস্টিস ফর ইনসাফের নামে গোটা বাংলার মানুষ যেখানে যে আছে দেশের পৃথিবীর যে প্রান্তে তারা এই আওয়াজ তুলেছিল। কিন্তু মানুষ দেখেছেন যে বিজেপি কেন্দ্রীয় সরকার আর রাজ্যের সরকার, তার মধ্যে কোনো তফাৎ নেই। এই পাশে অভয়ার মা বাবারা বিজেপির নেতাদের ধরে আজ পর্যন্ত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা পেলেন না। তারা শুনতে রাজি নয়। তারা ইনসাফ দেবে, তারা দোষীদের শাস্তি দেবে। আমরা বলেছিলাম চোর ধরো জেল ভরো। আচ্ছা, কে জেল ভরবে? পুলিশ। অদ্ভুত ব্যবস্থা হয়েছে। তৃণমূলের ঝান্ডা নিয়ে যদি চুরি করে, জোর চুরি করে, তাহলে তৃণমূলের পুলিশ তাকে পাহারা দেবে, দলদাস। একেবারে সেম, একটা সাধারণ পুলিশ থেকে একেবারে ডিজি পর্যন্ত। আবার সেই দিগবাজি খেয়ে যদি বিজেপির ঝান্ডা ধরে, তাহলে সেই তোলাবাজ, সেই জোচ্চোর, সেই চাকরি চুরিতে, সেই দুর্নীতিতে যারা সারদা নাওদা কাণ্ডে যারা অপরাধী, তাদেরকে কেন্দ্রের পুলিশ পাহারা দেবে। তাহলে এই যে বিভাজন করে হয় বিজেপি নাও বা তৃণমূল নাও, তাহলে হয় বিজেপিতে আসো নাহলে তৃণমূলে আসো। তাহলে যদি অপরাধী হও, যদি তৃণমূলের ঝান্ডা ধরো, রাজ্যের পুলিশ পাহারা দেবে। আর যদি বিজেপি ঝান্ডা ধরো, তাহলে কেন্দ্রের পুলিশ সাহায্য করবে, পাহারা দেবে। তাহলে মানুষ যাবে কোথায়? এই জন্য আমরা বললাম শুধু চোর ধরো জেল ধরো বললে হবে না, আসলে গ্রাম শহর জাগাও এবং চোর তাড়াও। তাহলে বাংলা বাঁচবে তখন যখন বাংলার মানুষ উত্তর থেকে দক্ষিণ, জাত পাত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে আমরা সবাই এক কাট্টা হব। আমরা এক কাট্টা নয়, শুধু আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে তা নয়, শুধু ভোটাধিকার কেড়ে নিতে চায় তা নয়, শুধু নাগরিক অধিকার কেড়ে নিতে চায় তা নয়। ওরা আমাদের 100 দিনের কাজ আইন করেছিলাম আমরা। বামপন্থীরা এখন পার্লামেন্টে সবচেয়ে বেশি সংখ্যায় ছিল। বিজেপি তৃণমূল মিলে সেটা চৌপাট করেছে। গত 4 বছর আমাদের রাজ্যে কাজ নেই। তামাশা করার জন্য ভোটের আগে বলেছিল এখান থেকে দিল্লি পর্যন্ত লড়ছি। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বললো রাজ্য সরকার কেন্দ্র সরকারকে 1 আগস্টে 100 দিনের কাজ চালু করো। ওরা সুপ্রিম কোর্টে গেল, কেন্দ্রীয় সরকার। মমতা যেরকম তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যায় কোটি কোটি টাকা খরচ করে, ওরকম মোদী সরকার গেল যে এই কাজ, এই আইন হাইকোর্টের এই রায় যাতে লাগু না হয়। আর এখন পার্লামেন্ট এনে বিল নিয়ে এসছে। ওরা সংবিধানের ধারা লঙ্ঘন করেছে, 100 দিনের কাজ শেষ করতে চায়। আজকাল পরিযায়ী শ্রমিক এমন হয়েছে, গ্রাম বাংলায় মজুরি করে, কাজ করে, খেটে খায়, বেশিরভাগটা মহিলারা। মানরেগার বেশিরভাগ হচ্ছে দলিত, আদিবাসী, সংখ্যালঘু এবং মহিলা। বিজেপি তৃণমূল চায় না এরা কাজ পাক। এখন শুধু নাম পাল্টে দিয়ে বলছে জি রামজি, কারণ মহাত্মা গান্ধীর নামের প্রতি তাদের অ্যালার্জি আছে। আমরা গান্ধীবাদী নই, মার্ক্সবাদী। গান্ধীজির অনেক ব্যাপারে আমার সঙ্গে আমিল ছিল, থাকবে, পথ নিয়ে, মত নিয়ে। কিন্তু এই যে নাম পাল্টে দিলে তারা কাম করবে না। আরে हम चाह रहे थे कि काम हो, মোদী মমতা চাচ্ছি कि सिर्फ नाम हो। আমরা ভেবেছিলাম এরা হচ্ছে গেম চেঞ্জার, আসলে এরা নাথিং বাট নেম চেঞ্জার। শুধু নামই পাল্টায়, কখনো স্টেশনের নাম পাল্টাচ্ছে, কখনো রাস্তার নাম পাল্টাচ্ছে, কখনো শহরের নাম পাল্টাচ্ছে, কখনো স্কিমের নাম পাল্টাচ্ছে। আর ভোট আসলে বলবে हम तुम्हें ये दिया, हम तुम्हें वो दिया, हम तुम्हें ये देंगे। कौन किसको देता है, कौन किसको देता है, किसका पैसा कौन देता है?
শিক্ষায়, স্বাস্থ্যে বরাদ্দ কমছে। আমাদের আপনাদের নিজের পকেট থেকে খরচ করতে হচ্ছে। বামপন্থীরা শিক্ষাকে অবৈতনিক করেছিল। আমরা যে স্কলারশিপগুলো চালু করেছিলাম, সেই স্কলারশিপ নিয়ে দুর্নীতি হয়েছে এবং গত কয়েক বছর ধরে এই স্কলারশিপ বন্ধ আছে, স্টাইপেন্ড বন্ধ আছে। শিক্ষাকে লাটে তুলে দিচ্ছে। स्कूलों बंद होच्छे, मदरसा बंद होच्छे। स्कूल सर्विस कमीशन भी, मदरसा सर्विस कमीशन भी, दोनों में भ्रष्टाचार हुआ। तो लड़ना पड़ेगा। तो स्कूल और मदरसा दोनों को मिलकर के, बीच में तृणमूल से शुभेंदु जैसे लोग निकल करके बीजेपी का झंडा लेकर कहते हैं मदरसा अलग, स्कूल अलग, हिंदू अलग, मुसलमान अलग। तो क्या करना पड़ेगा? शिक्षा के लिए लड़ने की जरूरत नहीं है। हिंदू के खिलाफ मुसलमान लड़े और मुसलमान के खिलाफ हिंदू लड़े। सुजन चक्र, हम अगर आपस में लड़ते रहेंगे तो हमारा देश भी आगे नहीं बढ़ेगा। हम बढ़ते रहेंगे, हम करते रहेंगे और अंबानी अदानी बढ़ते रहेंगे। इसलिए हम सिर्फ ये मंच में जो लोग बैठे हुए हैं सिर्फ नेता नहीं, हमें एक साथ होना पड़ेगा। अगर बंगाल के लोग जात पात धर्म मजहब मंदिर मस्जिद के ऊपर उठ करके हम एक साथ होते हैं तो हमारा जो ताकत है, যাকে আমরা বলি জনগণের শক্তি, কোন মিথ্যা মামলা, কোন ঘর ছাড়া আক্রমণ, তোলাবাজি, জরিমানা सीपीआईएम के दमाते पारे ना। ममता बनर्जी को बनाया गया था दुर्गा आरएस के द्वारा। যেমন দশক পূজার হাতে 10টা অস্ত্র দেওয়া হয়েছিল পৌরাণিক কাহিনী অনুযায়ী, দেবতারা দিয়েছিলেন। ওই রকম আরএসএস বলেছিল মমতার এই দশভুজায় অস্ত্র দেব, মহিষাসুর মর্দিনী যেমন, সেরকম সিপিএম কে হারমাত সাজানো হয়েছিল। এই খবরের কাগজ টেলিভিশন গুলো তখন সিপিআইএম বলতো না, হারমাত বলতো, আর বলতো এটাকে নিকেশ করতে হবে। সেদিন দেখেননি অমিত শাহ সোজা 14তলা উপরে চলে গেলেন, শুধু রাস্তায় বেশি লাল ঝান্ডা দেখেছিলেন। যখন চোর ধরো জেল ভরো করছিলাম আমরা, গিয়ে মমতাকে বললেন ইতনা খিলায়া, इतना पिलाया, इतना लूटने का मौका दिया, फिर ये लाल झंडा खत्म क्यों नहीं हुआ? लाल झंडा इतना बढ़ गया क्यों? लाल झंडा যত বাড়বে আমাদের দেশের শাসক শ্রেণীর কাছে তৃণমূলের প্রয়োজন তত ফুরিয়ে যাবে। এই যে ইলেকট্রাল বন্ডের টাকা দেয় না, কারণ তারা মনে করে লাল ঝান্ডাকে শেষ করতে হবে, না रहेगा बांस ना बजेगी बांसुरी। আজকে একটা ফাসিস্ট শক্তি, একটা ধর্মীয় রাষ্ট্র তৈরি করতে হলে তারা প্রথমে বুঝেছিল এই লাল শক্তিকে শেষ করতে হবে। তাই তারা আমাদের এটা সবচেয়ে এগিয়ে থাকা ঘাঁটি দেশের মধ্যে লাল ঝান্ডার সেই পশ্চিমবঙ্গে আক্রমণ করেছিল। প্রতিদিন সে কাজ চলছে। এখন বলছে ভোটার লিস্টের জন্য 2002-এর ভোটার লিস্ট ডাউনলোড করুন আর ম্যাপিং করুন। আমরা বলি শুধু ভোটার লিস্ট না, এই সুভাষদার কথা বললাম না, যখন স্টেডিয়ামে গন্ডগোল হলো তখন সুভাষ চক্রবর্তীর কথা মনে পড়লো অনেকে। যখন ভোটার লিস্টের কথা এলো তখন অনেকে 2002-এর ভোটার লিস্ট খুঁজছে। আমরা বলবো ডাউনলোড করতে হলে শুধু 2002-এর ভোটার লিস্ট না, গোটা 2002-এ পশ্চিমবঙ্গের কি অবস্থা ছিল সেটাকে ডাউনলোড করুন। আমরা তখন বলেছিলাম কৃষির সাফল্যের উপর দাঁড়িয়ে আমরা কল কারখানা করতে চাই। আমরা তখন গুজরাটকে পেছনে ফেলে, কর্ণাটককে পেছনে ফেলে এগিয়েছিলাম। আমাদের এখানে তখন প্রযুক্তির জন্য, বৃত্তির জন্য শিক্ষার নতুন নতুন কেন্দ্র তৈরি হচ্ছে। আমাদের ছেলে মেয়েদের দক্ষতা, বুদ্ধদেব ভট্টাচার্য এটাই চেয়েছিলেন, আমাদের শিক্ষা, আমাদের দক্ষতা, আমাদের অভিজ্ঞতা, আমাদের মেধা, এই রাজ্যকে আমরা এতে গড়ে তুলতে পারি। আমাদের ছেলে মেয়েরা পরিযায়ী শ্রমিক হওয়ার জন্য যায়নি, আর বুলডোজার দিয়ে তাদের ঘর ভাঙা হবে। ওড়িশার বাংলা ভাষায় কথা বলে বলে তাদের গ্রামে আগুন লাগানো হবে। এজন্য বাংলা ছেলেমেয়েরা জন্মায়নি। গোটা বিশ্বের সামনে আমাদের যে মর্যাদা ছিল আজকে বিজেপি তৃণমূলের হাতে পড়ে আমাদের সেটা ভুলুণ্ঠিত হয়েছে। এই যে শীতকালে মা বোনেরা ঝামা পাথর নিয়ে মরা চামড়া ঘষেন না, এরকম মমতা ব্যানার্জিকে ক্ষমতা দেওয়া মানে হয়েছে বাংলার মানুষ একটা ঝামা পাথর দিয়েছিল। আর সে বাংলার মানুষের যে উন্নাসিক ছিল না, আমরা অনেক এগিয়ে থাকা শিক্ষায়, শিল্পে, সংস্কৃতিতে, ইতিহাসে, আন্দোলনের সংগ্রামে
মমতা ব্যানার্জি এই নাকটাকে ঘষে একেবারে লেবেল করে দিয়েছে, যার ফলে আজকে আর গোটা দেশের সামনে বাঙালি হিসেবে আমাদের গর্ব করার মতো কিছু থাকে না। আমাদের সেই ইতিহাসকে আবার নতুন করে শেকড় সন্ধান করতে হবে, সেই শেকড়ে শেষে জল দিতে হবে। আমরা এক নদী রক্ত দিয়েছি, প্রয়োজনে আরো অনেক বেশি রক্ত দিতে আমরা প্রস্তুত আছি। কিন্তু যে বাংলাকে আমরা তিল তিল করে গড়ে তুলেছি, এই কামারহাটিতে রাধিকা দা বিধানসভার এমএলএ ছিলেন, রাজ্যের মন্ত্রী হয়েছিলেন। উদ্বাস্তু পুনর্বাসনের জন্য আমরা যে ব্যবস্থা নিয়েছিলাম, লড়াই করেছিলাম, যে নিঃশর্ত দলিল দিয়েছিলাম, এসব ইতিহাস, এগুলো ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নীল সাদা রং করে আসলে আমাদের ইতিহাসের উপরে, আমাদের মননের উপরে একটা প্রলেপ দেওয়া হয়েছিল। ও নীল সাদা শূন্য নয়, একটা কোট করে তার উপরে যাতে গেরুয়া কোট করতে সহজ হয়। আমাদের এই সব রংকে আবার মুছে দিয়ে মানুষের মনকে আবার লাল রঙে রাঙাতে হবে। আপনাদের মনে আছে যত অত্যাচার হবে, যত দমন হবে, আমি একবার ব্রিগেড প্যাট্রনদের সমাবেশে বলেছিলাম, खाना फिल्म था ना, मेहंदी रंग लाएगी, मेहंदी का पत्ता हरा होता है, लेकिन उसको आप अगर कुचलते हो, पीसते हो, तो उसका रंग फिर लाल होता है। বাংলায় যে দুর্নীতি, যে অত্যাচার, যে অন্যায়, যে সাম্প্রদায়িকতা, যে মন্দির মসজিদের রাজনীতি, এই যে প্রতিদিনকার যে দমন, তাতে আজকে বাংলাকে অনেক কচলেছে। যত কচলাবে তত বাংলার बंगाल के रंग लाल वो निखर कर बाहर आएगा। আমাদের আজকে এখানে যাত্রা শেষ নয়। তবে মীনাক্ষী মুখার্জি বলবেন, মানুষের যে আবেগ, মানুষের যে ভালোবাসা, মানুষকে যেভাবে মানুষ তাকে আলিঙ্গন করেছে, এ তো একটা মীনাক্ষী মুখার্জি নয়। আমাদের মতো আমরা বুঝি মার্ক্সবাদী হিসেবে বয়সের কারণে শারীরিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে আমরা বেশি দিন সক্রিয় থাকতে পারবো না। কিন্তু এই যে অভিযান শুরু হয়েছে, এই যে লড়াই শুরু হয়েছে, এটা একদিনে শেষ হবে না। আজকে আমরা এখানে কামারহাটি থেকে শপথ নিচ্ছি, বেলগড়িয়া থেকে শপথ নিচ্ছি, এখান থেকে যে লড়াই শুরু হবে, তার নতুন প্রজন্মকে আরো অনেক বেশি করে এগিয়ে আসতে হবে। এই লড়াইকে আরো জোরদার করতে হবে, আরো সম্মুখ পানে নিয়ে যেতে হবে। এই বাংলাকে বাঁচাতে হলে আমাদের বয়স্কদের অভিজ্ঞতা এবং নতুনদের যে দেশ, যে ঊর্জা, যে শক্তি, তার কম্বিনেশন দরকার। সিপিআইএম গর্ব করে বলতে পারে সেই প্রস্তুতি আমরা নিয়েছি। এই যাত্রা সেই দিন শেষ হবে যেদিন আমরা আবার এই ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলা গড়তে পারবো। আর তার জন্য পূর্ব শর্ত হচ্ছে এই চোর চোরটাদের এই 14 তলা থেকে টেনে হিঁচড়ে নিচে নামাতে হবে। আর সেই নামানোর কাজে আপনারা সবাই হাত মেলাবেন, ঐক্যবদ্ধ হবেন এবং আপনাদের সমর্থন, আশীর্বাদ, আপনাদের কাছ থেকে রসদ নিয়ে এই অভিযান আমাদের যা শুরু হলো, ये रुकने वाला नहीं है। हम लड़ेंगे, हम दम भी नहीं लेंगे, लेकिन इस लड़ाई में हमें कामयाब होना पड़ेगा। कितने बाजू कितने सर गिन ले दुश्मन ध्यान से, हारेगा वो हर बाजी जब खेले हम जी जान से। इनका